ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ এখন একটা ডিফারেন্ট স্টেজে চলে গিয়েছে। যারা এই যুদ্ধটা ফলো করছেন তারা দেখছেন যে কিভাবে এক দল এক গ্রুপ আরেক গ্রুপকে বা এক দেশ আরেক দেশকে অ্যাটাক করছে। তো বেসিক্যালি এখানে আমেরিকা এই যুদ্ধে থাকলেও আমেরিকা অ্যাটাকড হচ্ছে না। আমেরিকার বদলে অ্যাটাকড হচ্ছে মিডল ইস্টের অন্যান্য দেশ যেমন সৌদি আরবিয়া, আরব আমিরাত, কাতার, বাহরাইন এই সমস্ত দেশগুলো। কারণ এখানে আমেরিকার বেসগুলি আছে। বলা হচ্ছে যে যুদ্ধটা ইসরায়েলের চাপাচাপির কারণে ডোনাল্ড ট্রাম্প শুরু করেছে। কিন্তু কোনো ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান ছাড়াই। কোনো ধরনের প্ল্যানই ছিল না ট্রাম্পের এই যুদ্ধ শুরু করার আগে এবং এখন গ্যাড়াকলে পড়ে গিয়েছে। গতকাল এবং তার আগের দিন ইরানের সবচাইতে বড় গ্যাস ক্ষেত্র যেটা, সেখানে ইসরায়েল অ্যাটাক করেছে বা আমেরিকা ইসরায়েল অ্যাটাক করেছে। তাদের যৌথ ফোর্স, যদিও আমেরিকা এখন বলছে যে এটা সম্পূর্ণ ইসরায়েল করেছে, আমেরিকার কোনো হাত নাই। এইটা করার কারণে যুদ্ধটা এখন টোটালি অন্য একটা ধাপে চলে গিয়েছে এবং একটা ফুল ব্লোন এনার্জি ওয়ার শুরু হয়ে গিয়েছে। কারণ ইরান রিটালিয়েট করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গ্যাস ক্ষেত্র বা গ্যাসের খনি যেখানে আছে বা তেলের ডিপো যেখানে আছে এই সমস্ত জায়গা অ্যাটাক করছে। সৌদি আরবিয়া, কাতার, ইউএই এমন কোনো জায়গা নাই বা বাদ রাখে নাই, সব জায়গায় অ্যাটাক করছে, তো মিসাইল মারছে। কারণ ইরানের মিসাইলের সম্ভবত কোনো অভাব নাই। আর যেহেতু এই যুদ্ধটা মূলত হচ্ছে একটা ধর্মযুদ্ধের মতো, এটা আসলে কোনো নিউক্লিয়ার ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে বা ইরান নিউক্লিয়ার ওয়েপন বানাবে সে কারণে যুদ্ধ শুরু করেছে বললেও বেসিকলি তারা এটাকে বিভিন্ন ধরনের মোড়কে বিক্রি করতে চাচ্ছে, মোস্টলি ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করছে। তো এখন যে জিনিসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে তেলের দাম বাড়তে থাকবে। এই মুহূর্তে ব্যারেল প্রতি ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম হচ্ছে $114 পার ব্যারেল বা পার গ্যালন আর কি, বা পার ব্যারেল। সো এরকমভাবে দাম যেভাবে বাড়ছে বিভিন্ন দেশে তেলের দাম, আমেরিকা এটাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে আমি জানি না, কারণ আমেরিকা অ্যাকচুয়ালি তেল অতটা ইম্পোর্ট করে না, তাদের নিজেরই অফুরন্ত তেল আছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এই যুদ্ধের কারণে এশিয়ান দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো। এখন বাংলাদেশের কী ধরনের স্ট্র্যাটেজি আছে এই যুদ্ধ যদি আরও বড় হয়ে যায়, এই যুদ্ধ যদি বিশ্বযুদ্ধ বা বড় একটা ফুল ব্লোন 1973 এর মতো এনার্জি ওয়ার হয়ে যায়, তখন বাংলাদেশ কীভাবে ট্যাকেল দিবে বা কোনো ধরনের স্ট্র্যাটেজি আছে কিনা আমি শিওর না। আমি শুনেছি যে রাশিয়া থেকে নাকি তেল আনবে, আমেরিকা থেকে নাকি পারমিশনও চেয়েছে। আমেরিকা পারমিশন নিতে হবে বা রাশিয়া থেকে তেল আনতে, এটা আমি জানতাম না। বাট ওয়েল, বাংলাদেশের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমেরিকার একটা সেট আপ, রাইট? সো এই যুদ্ধে আসলে কে কোন পক্ষ নিবে এটা অনেক ইম্পর্ট্যান্ট, মানে ভবিষ্যতের জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপের জন্য। বাংলাদেশে এখন যে সরকার আছে সেই সরকার হচ্ছে আমেরিকার সেট আপ। তো তাদের বেসিকলি ওয়ান ওয়ে অর অ্যানাদার আমেরিকার সাথে অ্যালাইন হইতে হবে। তাছাড়াও একটা যে ট্রেড ডিল করেছে বা গোপন চুক্তি করেছে আমেরিকার সাথে, সেই চুক্তির কন্টেন্ট আমরা এখনও জানি না। ওই চুক্তির ভিতরে কী আছে আমরা এখনও জানি না। যদি ওখানে অনেক ক্ষতিকর কোনো টার্ম বা কন্ডিশনস থেকে থাকে এবং আমেরিকা যদি কোনো একদিন বলে বসে যে আমাদের এখন তোমাদের দেশে বেস দিতে হবে, বেসিক্যালি বাংলাদেশও ওই যুদ্ধের মধ্যে সামিল হয়ে যাবে। আমি বলছি না এটা হতে পারে, বাট ইউ নেভার নো। কারণ আমেরিকা এমন একটা দেশ যাদের সাথে শত্রুতা করলে তো বিপদ, বন্ধুত্ব করলে আরও বড় বিপদ। আর যেহেতু বাংলাদেশের সরকার কমপ্লিটলি একটা আমেরিকান সেট আপ, আমেরিকান এই বাংলাদেশে যে কিছুদিন আগে যে গ্যাঞ্জাম হয়েছিল ওই 5ই আগস্ট, 4ই আগস্ট 2024-এ, ওইটা সম্পূর্ণ মানে এগুলো ওপেন সিক্রেট যেগুলো আমেরিকাই করেছে ইন এ ওয়ে। সো যেহেতু আমেরিকার পেনিট্রেশন বাংলাদেশে অনেক বেশি, এই ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে এই যুদ্ধটা একসময় গিয়ে বাংলাদেশ কোন দলে যাবে বা কোন সাইডে যাবে, নিউট্রাল থাকতে পারবে কিনা, এটা একটা বড় বিষয়। নিউট্রাল থাকাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ভালো মতোই জানতেন যে কীভাবে নিউট্রাল থাকতে হয়, কীভাবে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, কীভাবে চায়নার সাথে চলতে হবে, কীভাবে ইন্ডিয়ার সাথে চলতে হবে, কীভাবে আমেরিকার সাথে চলতে হবে। শি নিউ ইট ভেরি ওয়েল। বাট বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্টে সেই সুযোগটা নাই, যেহেতু সম্পূর্ণ আমেরিকান সেট আপ এবং বাংলাদেশের যে ফরেন মিনিস্টার পুরাই একটা আমেরিকার গুটি ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। সো আই ডোন্ট নো হোয়াটস কামিং নেক্সট, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু বি এনি গুড। যেহেতু তেলের দাম, গ্যাসের দাম বাড়ছে, হু হু করে বাড়ছে, বাংলাদেশের মতো দেশগুলো এত বেশি ইফেক্টিভ হবে, এত বেশি ইফেক্টেড হবে যে সব কিছুরই দাম বাড়তে থাকবে এবং এটাকে কন্ট্রোল করা যাবে না। যুদ্ধের কারণে অনেক ক্ষতি হতে পারে। কোভিডের সময়
কী অবস্থা ছিল বাংলাদেশের, তাও বাংলাদেশ কিন্তু পার করে এসেছিল বিকজ ম্যানেজমেন্ট ভালো ছিল, এক্সপেরিয়েন্সড মানুষজন তখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তারা কোভিডের মতো একটা বড় ডিজাস্টারকে পার করে এসেছে। এরপর ধরেন ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণেও কিন্তু অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে তেলের ক্ষেত্রে বা এনার্জির ক্ষেত্রে। সেটাও কোনো না কোনোভাবে হালকাভাবে রিকভার করে এসেছে বা করছিল, যেটা থেকে পৃথিবী এখনও রিকভার করতে পারে। তার উপর এখন এই যুদ্ধ, যেখানে একেবারে তেলের ডিপোগুলি, যেখান থেকে বাংলাদেশের তেল আসে, যেখান থেকে এই পুরো অঞ্চলটার বাংলাদেশের ওই সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ান এই জায়গাটাতে মানে এই তেলের মানে মজুদ যেখান থেকে আসে বা তেল যেখান থেকে আসে, এনার্জি যেখান থেকে আসে, যেটা দিয়ে আমাদের ইয়েগুলি চলে, আমাদের পেট্রোল পাম্প চলে, যেটা দিয়ে আমাদের বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলি চলে, সবই তো ওই তেল দিয়েই চলে বা গ্যাস দিয়েই চলে বেশিরভাগ সময়ে, রাইট? সো এন্ড অফ দ্য ডে এই যুদ্ধে বাংলাদেশকে একটা সাইড নিতেই হবে। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশ আমেরিকার সাইড না নিয়ে থাকতে পারবে বা ইসরায়েলকে সাপোর্ট না দিয়ে থাকতে পারবে। খেয়াল করে দেখবেন বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্ট, বিএনপি সরকার, তারা কিন্তু খুব কেয়ারফুলি কথাবার্তা বলছে। এখন পর্যন্ত কিন্তু এই যুদ্ধ নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো ধরনের কথাবার্তা বলা হয় নাই, কোনো ধরনের মেসেজ দেওয়া হয় নাই। যদিও ইরানের সাথে বাংলাদেশের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে বাংলাদেশে আসা তেল ইরান থেকে মানে ইরান থেকে ওই হরমুজ প্রণালী দিয়ে আসতে পারবে, যেখানে হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ এখন বন্ধ করে রেখেছে অন্যান্য দেশের জন্য, শুধুমাত্র ইরানের অ্যালাই যারা বা যারা আমেরিকার অ্যালাই না, তারা তেল আনতে পারবে বা চাইনিজ কারেন্সি দিয়ে পে করলে তেল আনতে পারবে বা জাহাজ যেতে দিবে। বাট এটা কতদিন চলবে, কতটুকু চলবে, গড নোজ। বাট এই স্ট্রেইট অফ হরমুজ নিয়ে এখন যুদ্ধটা চলবে, যেখানে ইরান চাইবে সেই জায়গাটা কন্ট্রোল করতে, আর আমেরিকা চাইবে সেই কন্ট্রোলটাকে ভেঙে দিতে। এন্ড অফ দ্য ডে ক্ষতিগ্রস্ত হবে এই আমাদের মতো দেশগুলো। এখন ইন্ডিয়া কিন্তু একটা পক্ষ, মানে একবার নিচ্ছে একবার নিচ্ছে না, মানে তারাও গড়িমসি করছে, তারা নিউট্রাল থাকতে যাচ্ছে বিভিন্নভাবে, বিকজ দে নো দ্যাট দিস ওয়ার, এটা যদি এসকেলেট করে তাহলে আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়া এখন রাশিয়া থেকে তেল নিয়ে আসছে। সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেলেও ইন্ডিয়াতে তেলের দাম বাড়ে না, একেবারে ফ্ল্যাট রেট আগের রেটই আছে। পৃথিবীর বিভিন্ন দেশে 20%, 30% করে বা 40% কিছু কিছু ক্ষেত্রে তেলের দাম বেড়েছে এর মধ্যে, এবং গতকাল থেকে আরও বেশি বেড়েছে। কিন্তু ইন্ডিয়াতে এখনও ফ্ল্যাট আছে। সো এন্ড অফ দ্য ডে বাংলাদেশের গভর্নমেন্ট বেসিক্যালি ইন্ডিয়া থেকে তেল আনবে, ইন্ডিয়া থেকে ডিজেল আনবে, গ্যাস আনবে, অথবা ইন্ডিয়া থেকে পেট্রোল আনবে। আই মিন ইউনো ঘুরে ফিরে ওই দিল্লি না ঢাকা বলতে বলতে ঠিকই আবার দিল্লিতেই কমিউনিকেট করবে। এর মধ্যে কিন্তু অলরেডি করেছে, ডিজেল ইম্পোর্ট করেছে সরাসরি পাইপলাইন দিয়ে, যে পাইপলাইন আওয়ামী লীগ সরকার গঠন করে গিয়েছিল। এখন একটা কথা এখানে না বললেই না, এই যে এত ক্রাইসিস, বাংলাদেশে বিভিন্ন ধরনের যে বিদ্যুতের কেন্দ্রগুলি আছে, অনেক আগে থেকে ট্রেডিশনালি যেগুলি আছে, এগুলি সবই তেল গ্যাসের মাধ্যমে চলে, ফার্নেস তেল দিয়ে চলে বা এগুলি দিয়ে চলে, রাইট? এবং এই তেলের কারণে বিদ্যুতের ঘাটতি হবে অ্যান্ড অল দ্যাট। এখন এর মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা অনেকটা জোর করে বাংলাদেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে গেছেন, যেটা অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো, এর মধ্যে সেটা থেকে আমরা বেনিফিট পেতাম, প্রায় 1200-1300 মেগাওয়াট বিদ্যুৎ ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে আসতো, যেখানে তেল লাগে না, রাইট? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তো আর তেল গ্যাস দিয়ে চলে না। সো এখন বাংলাদেশ সেই দূরদর্শিতা, শেখ হাসিনার দূরদর্শী, আওয়ামী লীগের সেই দূরদর্শিতা থেকে লাভবান হবে। এই বছরে যদি সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে ঠিকমতো চালু করতে পারে, তাহলে বাংলাদেশের 1200 মেগাওয়াট বিদ্যুৎ সেই পাওয়ার প্ল্যান্ট থেকেই আসবে, হুইচ ইজ এ ব্লেসিং। কারণ এই সময়ে, এই ধরনের একটা ক্রাইসিস মোমেন্টে, যেখানে কয়দিন পরে সব কিছুর দাম বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে, মানে দ্বিগুণ তিনগুণও হয়ে যেতে পারে তেলের দাম, সেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরে আর কোনো কিছু নাই। পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপ, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোকে কিন্তু রিজেক্ট করা শুরু করেছিল অনেক বছর ধরে, কিন্তু এখন তারা নতুন করে আবার পলিসি করছে এবং তারা নতুন করে আবার নিউক্লিয়ার এনার্জিতে ঢুকছে ইন বেটার ওয়ে। তারা এখন আবার তাদের পুরানো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলিকে রিফারবিশ করে নতুন টেকনোলজি দিয়ে আবার চালু করবে, লঞ্চ করবে, যাতে তাদের পাওয়ারের ঘাটতি কমে যায়। সো বাংলাদেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে গেছেন শেখ হাসিনা, যেটা বাংলাদেশের মানুষ এখন ভোগ করবে। ইনফ্যাক্ট বাংলাদেশের এই কারেন্ট গভর্নমেন্টও সেটার সুবিধা ভোগ করবে। ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে এই যুদ্ধে, আমি জানি না এই যুদ্ধ কোথায় গড়াবে। অনেকে বলছে বিশ্বযুদ্ধে গড়াবে, অনেকে বলছে যে এটা একটা ডিজাস্টার, একটা এনার্জি ওয়ার হবে অ্যান্ড এভরিথিং
will be finished and all that, অতটুকু আমি যাচ্ছি না। বাট এন্ড অফ দ্য ডে এনার্জি ক্রাইসিস যেটা, তেলের দাম, গ্যাসের দাম, এগুলির বড় একটা ক্রাইসিস অলরেডি শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও হবে। এবং এগুলি নিয়ে যদি বাংলাদেশের প্রিসাইজ কোনো প্ল্যান না থাকে, বাংলাদেশের যদি কোনো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি না থাকে, বাংলাদেশ যদি এখনও পাকিস্তানকে মাথায় নিয়ে নাচতে থাকে, বাংলাদেশ যদি এখনও এই জঙ্গি সন্ত্রাসী আর দেশ বিরোধীদের নিয়ে মাথায় নাচতে থাকে, তাহলে এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি সাফার করবে। সো এই কারেন্ট বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের, তাদের উচিত এখন জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি সেট করা, কোথায় অ্যালাইন হবে, কিভাবে অ্যালাইন হবে এগুলি ঠিক করা, কিভাবে নিউট্রাল থাকবে এগুলি ঠিক করা, এবং এগুলি জানার জন্য দরকার হলে আওয়ামী লীগের সাথে এবং শেখ হাসিনার সাথে কনসাল্ট করা। কারণ ওনার চাইতে এক্সপেরিয়েন্সড এই বিষয়ে কেউ নাই, কিভাবে নিউট্রাল থাকতে হয়, কিভাবে নিউট্রাল থেকে সবাইকে ব্যালেন্স করে কিভাবে দেশ চালাতে হয়, এটা সবাই জানে না। এটা তারেক জিয়াও জানে না, ইম্পসিবল। কারণ তারেক জিয়া নিজে আমেরিকার সেট আপ। এখন এই বলয় থেকে আদৌ তারেক জিয়া বা বিএনপি বের হয়ে আসতে পারবে কিনা আমি জানি না, বাট দে শুড সিক ফর অ্যাডভাইস টু দেয়ার predecessors, obviously. Otherwise, I don't know what's going to happen, but things will go really, really bad. আশা করি বুঝতে পেরেছেন।